দেখেছি। আজ তো পূর্ণিমা, খুব সুন্দর লাগছে না? চলো না আপু, আমরা পুকুর পাড়ে যাই। ওই যে আমাদের কদম গাছটা, ওখানে এখন দাঁড়ালে মনে হবে যেন চাঁদের আলো পুরো গাছটা জ্বলজ্বল করছে। এত রাতে পুকুর পাড়ে যাবি? বাবা বকবে তো। আরে কিছু বলবে না, আমরা তো শুধু একটু ঘুরেই চলে আসবো। আপু চলো না, কদম গাছে ফুল ফুটেছে নিশ্চয়, আমার কয়েকটা ফুল লাগবে। কদম ফুল দিয়ে তুই কি করবি? এমনি আমার টেবিলে সাজিয়ে রাখবো। কি সুন্দর গন্ধ, তুমি এনে দেবে না আপু? আচ্ছা চল, কিন্তু বেশি দেরি করা যাবে না, মা টের পেলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। তুমি অনেক ভালো আপু। হয়েছে, আর তেল মারতে হবে না। চল, সাবধানে যাবি কিন্তু। আপু দেখো, গাছটা ফুলে ভরে গেছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন হাজারটা তারা গাছের ডালে ঝুলে আছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর, কিন্তু ফুলগুলো তো অনেক উঁচুতে, আমি নাগাল পাবো না। একটু চেষ্টা করুন আপু। ওই যে ডালটা পুকুরের দিকে ঝুঁকে আছে, ওটাতে অনেক ফুল, ওখান থেকে পেরে দাও না কয়েকটা। আরে না, ওটা খুব বিপজ্জনক। ডালটা ভিজে একদম পিচ্ছিল হয়ে আছে, যদি পা পিছলে পড়ে যাই। কিচ্ছু হবে না, তুমি তো গাছে চড়তে পারো। ছোটবেলায় কত আম পেড়ে দিয়েছো আমাকে। আপু, শুধু দুটো ফুল, আমার খুব ইচ্ছে হচ্ছে ফুল নেওয়ার। তোর শখ তো কখনো শেষ হয় না। দাঁড়া, দেখছি কি করা যায়। তুই এখানেই থাকবি, এক পাও নড়বি না। আচ্ছা আপু, আমি এখানেই আছি, তুমি সাবধানে উঠো কিন্তু। ইস, যা ভেবেছি তাই, খুব পিচ্ছিল। একটু ধরে রাখো আপু, আর একটু উঠলেই পেয়ে যাবে। ওই তো হাতের কাছে ফুলগুলো। পাচ্ছি না, ডালটা কেমন নড়ছে, আমার ভয় করছে। না, আমি নেমে যাই। আর একটুখানি আপু, ওই তো পেয়ে যাবে, আর একটু। ওফ, পারছি না, আমার হাত। আহ! আরিফ! আপু, আপু, ও আপু, তুমি কোথায় গেলে? আপু, আপু, কেউ আছো? বাঁচাও, আমার আপু পুকুরে পড়ে গেছে। বাবা, মা, বাঁচাও। লাবণ্য সেদিন পুকুরে ডুবে মারা যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আরিফ বাবা, খেতে আয়। দেখ, তোর পছন্দের মাছ রান্না করেছি। খাবো না, খেতে নেই। কি শুরু করেছিস তুই? 1 মাস হয়ে গেল, ঠিক মতো খাস না, কথা বলিস না। এভাবে চলে শরীর টিকবে? আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, এমন করে বলে না। ওর মনের অবস্থাটা তো বুঝতে হবে। লাবণ্যকে ছাড়াও থাকতে পারতো না। মনের অবস্থা বুঝবো না কেন? সারাদিন ওই পুকুর পাড়ের দিকে তাকিয়ে বসে থাকে। আমার ভয় হয় ওর মাথায় কোনো সমস্যা না হয়ে যায়। আপু আমাকে ডাকে। কি বলছিস বাবা? কে ডাকে? আপু, ওই কদম গাছটা থেকে আমাকে ডাকে, বলে, আরে ভাই, আমার সাথে খেলবি আয়। চুপ কর, এসব কি অলক্ষণে কথা? তোর আপু আর নেই, সে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। এসব তোর মনের ভুল। বকছো কেন ওকে? আয় বাবা, আমার কাছে আয়। ওটা তোর মনের ভুল। তুই তোর আপুকে খুব ভালোবাসতি তো, তাই ওর কথা মনে পড়ে। না মা, ওটা মনের ভুল না, আমি সত্যি ওর গলা শুনি, একদম পরিষ্কার। আজ থেকে তুই আর বাড়ি বাইরে একা যাবি না, বিশেষ করে ওই পুকুর পাড়ের দিকে তো একদমই না। শুনেছিস আমার কথা? যাও বাবা, নিজের ঘরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। দেখলে ওর অবস্থা, আমার তো খুব চিন্তা হচ্ছে রাহেলা। ছেলেটা কি পাগল হয়ে যাবে? এমন কথা বলো না, ও খুব আঘাত পেয়েছে। সময় দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে। ওই কদম গাছটাই যত নষ্টের গোড়া, মনে হচ্ছে কোরাল দিয়ে ওটা কেটে ফেলি। না না, ওটা কেটো না, ওটা তো লাবণ্যর শেষ স্মৃতি। কিরে আরিফ, এখানে একা একা কি করছিস? চল, মাঠে খেলতে যাবি, সবাই তোকে খুঁজছিল। আমার খেলতে ইচ্ছে করছে না। কেন? তুই তো ফুটবল খেলতে খুব ভালোবাসিস। চল, আজ তোকে কেউ আটকাতে পারবে না, আমি আছি না। তুই কি কিছু শুনতে পাচ্ছিস রনি?
কি শুনবো? জিজি পোকা ডাকছে, আর তো কিছু না। ভালো করে শোন, কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। তোর তোর মাথা খারাপ হয়ে গেছে। এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। না, আছে, আপু আছে, ওই যে গাছের ডালে বসে আছে, দেখতে পাচ্ছিস না? কি কি বলছিস এসব? কোথায় কে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো গাছে বসে আছে, আমাকে দেখে হাসছে। চল তো এখান থেকে, আমার ভয় করছে। তোর শরীর খারাপ নাকি? আমার শরীর একদম ঠিক আছে, তোরা কেউ আমাকে বিশ্বাস করিস না, আপু শুধু আমার সাথে কথা বলে। মানে লাবণ্য আপু তোর সাথে কথা বলে? কি বলে? বলে ওর একা লাগে, আমাকে ওর কাছে যেতে বলে। আমি গেলাম, তুই থাক এখানে, আমি চাচাকে গিয়ে সব বলে দেব। যা বলে দে, কেউ আমাকে বুঝবে না, শুধু আপুই আমাকে বুঝে। আরিফ বাবা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মা, আমার টেবিলে কদম ফুল কে রেখে গেছে? কদম ফুল? কই, আমি তো রাখিনি। তোর বাবাও না, কোথা থেকে এলো? আমি জানি, আপু দিয়ে গেছে, আজকেও এসেছিল। এসব কি বলছিস বাবা? হয়তো দিনের বেলা কেউ রেখেছিল, আমরা খেয়াল করিনি। না মা, একটু আগে তো ছিল না, আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখনও দেখিনি, এসে দেখি রাখা আছে। কি সুন্দর গন্ধ, ঠিক আপুর শরীরের গন্ধের মতো। তুই দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড় তো, আর কোনো কথা না। কি হয়েছে, তোমার মুখ অমন ফ্যাকাশে লাগছে কেন? আরিফের ঘরে তাজা কদম ফুল, বলছে ওর আপনাকে দিয়ে গেছে। কি, কদম ফুল? এই অসময় তো কদম ফুল ফোটার কথা না। আমি জানি না, কিন্তু ফুলগুলো আমি নিজের চোখে দেখলাম, একদম তাজা। মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে। চলো তো দেখি। কই ফুল? এখানে তো কিচ্ছু নেই। এই তো, এখানেই তো ছিল, আমি নিজের চোখে দেখলাম। কোথায় গেল? আপু নিয়ে গেছে, বলেছে তোমরা যেন ভয় না পাও। রাহেলা, আমার আর সহ্য হচ্ছে না, কাল সকালে আমি হাসেম চাচার সাথে কথা বলবো, এর একটা ভিত করতেই হবে। কি ব্যাপার জামাল, এত সকালে সব ঠিক আছে তো? আর কি ঠিক থাকবে চাচা, আমি এক মহা মুসিবতে পড়েছি, আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। কেন, আরফের আবার কি হলো? ছেলেটা তো লাবণ্যের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। ব্যাপারটা শুধু শোকের মধ্যে নেই চাচা, ও অদ্ভুত সব কাণ্ড কারখানা করছে, বলছে লাবণ্য নাকি ওর সাথে কথা বলে, দেখা করে। আমি এমন কিছু কথা শুনেছি বটে, গ্রামের লোকজন বলাবলি করছিল। কি বলাবলি করছিল? বলছিল তোমার মেয়েটা মরে গিয়ে শান্তি পায়নি, ওই কদম গাছের আশেপাশে নাকি অনেকে ছায়ামূর্তির মতো কিছু একটা দেখেছে। অল্প বয়সের মৃত্যু তো, আত্মা শান্তি পায় না, লোকে ওটাকে শাকচুন্নি বলছে। এইসব কি বলছেন চাচা? আমার মেয়ে শাকচুন্নি হবে কেন? ও খুব ভালো মেয়ে ছিল। আরে বাবা, আমি কি তাই বলেছি? গ্রামের মানুষ অশিক্ষিত, যা মুখে আসে তাই বলে। আসল কথা হলো আত্মাটা কষ্ট পাচ্ছে, আর সেই টানটা গিয়ে পড়েছে আরিফের উপর, কারণ ভাই বোনের মধ্যে টানটা সবচেয়ে বেশি ছিল। এখন আমি কি করব চাচা? ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, পড়াশোনা নেই, খাওয়া নেই, শুধু ওই গাছটা দিকে তাকিয়ে থাকে। তুমি এক কাজ করো, গ্রামের সাদেক ডাক্তারকে একবার দেখাও, যদি শরীরে কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়বে। আর যদি কি চাচা? আর যদি মামলা অন্য কিছু হয়, তাহলে ভালো কোনো হুজুরকে দিয়ে দোয়া দরুদ পড়াতে হবে। মেয়েটার আত্মা শান্তির জন্য দোয়া করতে হবে, আর ছেলেটার জন্যও। তাই করতে হবে মনে হচ্ছে, আজই আমি সাদেক ডাক্তারকে খবর দেব। সেদিন বিকেলে জামাল সাদেক ডাক্তারকে ডেকে আনে আরিফকে দেখার জন্য। আমি তো শরীর পরীক্ষা করে দেখলাম, জ্বর নেই, বুকে কোনো ইনফেকশনও নেই, শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ আমি পাচ্ছি না। তাহলে ও এমন দুর্বল হয়ে পড়ছে কেন ডাক্তার সাহেব? সারাক্ষণ কেমন ঘোরের মধ্যে থাকে। দেখুন জামাল ভাই, সমস্যাটা শারীরিক নয়, মানসিক। ও একটা বড় শক পেয়েছে, ওর চোখের সামনে ওর বোনটা, এটা সহ্য করার পক্ষে এত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া খুব কঠিন।
কিন্তু ও যে বলে ওর আপুকে দেখতে পায়, কথা বলে। এটা ওই শখেরই অংশ। এটাকে হ্যালুসিনেশন বলে। মন যা বিশ্বাস করতে চায় চোখকে তাই দেখায়। আপনারা ওর সাথে বেশি করে সময় কাটান, ওকে বোঝান। ওকে এই পরিবেশ থেকে কিছুদিন বাইরে কোথাও গড়িয়ে আনলে হয়তো ভালো হবে। বাইরে কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি কিছু ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছি। রাতে ঠিক মতো ঘুম হলে হয়তো মাথাটা একটু ঠান্ডা হবে। আর ওকে একা থাকতে দেবেন না, সবসময় চোখে চোখে রাখবেন। আচ্ছা ডাক্তার সাহেব। আপু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। মা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, কিন্তু আমি ঘুমাইনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার কি খুব একা লাগে আপু? আমারও খুব একা লাগে। তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আরিফ, তুই এখানে কি করছিস? বাবা, তুমি এখানে কেন? তুই এখানে কেন এই মাঝরাতে? কার সাথে কথা বলছিলি? চল বাড়ি। জামালের চোখে পড়ে আবছা মূর্তিটার দিকে। কথা বলতে বলতে তার গলা আটকে যায়, ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও ও ওটাকে? ওটাই তো আপু, দেখো শীতে কাঁপছে, শরীর থেকে পানি পড়ছে। না না, ওটা তোর আপু না। ওর 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 চোখ নেই, চোখের জায়গায় দুটো কালো গর্ত। আর ওর পা দুটো তো উল্টো দিকে ঘুরানো। না, আরিফ শুধু আমার। কে কে কথা বলে? আরিফ, ওর কাছে যাবি না, এক পাও এগোবি না। ওকে নিয়ে যাব, আমার সাথে থাকবে। বাবা, আপু তোমাকে ডাকছে। চলো না, আমরা আপুর কাছে যাই। এটা তোর আপু না, এটা শয়তান। চল, এখনই চল এখান থেকে। জামাল জোর করে আরিফকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। না, আমি যাব না। আপু, আমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দাও। আপু, বাঁচাও। আমি আর পারছি না, আমার ছেলেটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। কি করব আমি বলো? ডাক্তার তো বলে দিল মনের রোগ, কিন্তু কাল রাতে আমি যা দেখেছি, আমার তো মনে হয় না এটা শুধু মনের রোগ। ওটা ওটা রক্ত মাংসের ভয়ের মতো সত্যি ছিল। তাহলে কি তুমি কি হাসেম চাচার কথা বিশ্বাস করতে শুরু করেছো? আমার মেয়েটা শাকচুনি হয়ে গেছে। বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রাহেলা, আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই, যেভাবেই হোক। চলো, আমরা আজ রাতে ওই পুকুর পাড়ে যাব। আমি আমার মেয়ের সাথে কথা বলবো। যদি ওটা সত্যি আমার লাবণ্য হয়, ওর আত্মা যদি কষ্ট পায়, তাহলে মা হয়ে আমি ওর কষ্ট বুঝবো। তুমি কি পাগল হলে? ওখানে আবার যাবে? কাল রাতের ওই ভয়ঙ্কর রূপ দেখার পরেও ও আরিফকে নিয়ে যেতে চেয়েছিল। আমার ছেলের জীবনের চেয়ে বেশি নিরাপদ আর কিছু নয়। ওটা আমার মেয়েরই কষ্ট পাওয়া আত্মা। আমি যাবই, তুমি আসবে কিনা সেটা তোমার ব্যাপার। বেশ, চলো, আমিও যাব। যা হওয়ার হবে, একা তোমাকে ছাড়তে পারবো না। লাবণ্য, মা আমার, তুই যদি এখানে কোথাও থাকিস তাহলে তোর মায়ের ডাকে সাড়া দে। কেন তুই তোর ভাইকে কষ্ট দিচ্ছিস মা? রাহেলা, সাবধানে, ওটা যে কোনো সময় আসতে পারে। চুপ করো তুমি, আমাকে ডাকতে দাও। মা, তুই কি আমাদের উপর রাগ করেছিস? তোর মৃত্যুর জন্য কি আমাদের দায়ী করছিস? বল মা, কথা বল। পুকুরের পানিতে বুদবুদ উঠতে শুরু করে। সেই ভেজা ছায়া মূর্তিটা ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। মা, তুমি এখানে কেন এসেছো? দেখো, আপু এসেছে। আরিফ মূর্তিটার দিকে যেতে যায়, কিন্তু জামাল তাকে শক্ত করে ধরে ফেলে। আরিফ, যাবি না, খবরদার। ওই তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওর সাথে কথা বলবো। শাকচুনিটা কোনো কথা বলে না, শুধু রাহেলার দিকে তাকিয়ে থাকে। ওর শরীর থেকে একটা তীব্র পচা শ্যাওলার গন্ধ আসতে থাকে। মা, তোর হৃদশা কেন? কেন তুই শান্তি পাচ্ছিস না? দেখ, তোর ভাইটার দিকে তাকা। ওকে ওকে তোর মতো কষ্ট দিতে চাস?
ও আমার। দেখলে তো, ওটা কথাই বলতে পারছে না ঠিক মতো। ওটা লাবণ্য নয়। মা, তুই একা কেন থাকবি? আমরা তো আছি। তুই সৃষ্টিকর্তার কাছে শান্তি খোঁজ মা। তোর ভাইকে কষ্ট দিস না। দেখ ওর কি অবস্থা হয়েছে। ভালোবাসি। এটা ভালোবাসা না, তুই ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে ওকে মুক্তি দে, ওকে ওর জীবনটা বাঁচাতে দে। না আরিফ, বাবা চোখ খোল। সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে চলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর ভয়ে থাকবো না। আজ আমি আমার মেয়ের চোখের কষ্ট দেখেছি। ওটা শাকচুন্নি নয়, ওটা আমার যন্ত্রণায় কাতর লাবণ্য। আমি ওর কষ্টটা দূর করব। কি করবে তুমি? কাল থেকে আমি প্রতিদিন ওর জন্য ওর পছন্দের খাবার রান্না করে গাছের নিচে রেখে আসব। ওর সাথে মেয়ের মতো কথা বলবো। ওকে বোঝাবো যে আমরা ওকে কত ভালোবাসি। এতে কি কিছু হবে? ওটা তো জানি না, কিন্তু একজন মা হিসেবে আমার মন বলছে ঘৃণা বা ভয়ের রাস্তায় কোনো সমাধান নেই। সমাধান আছে ভালোবাসায়। রাহেল একটা বাটিতে পায়েস নিয়ে গাছের নিচে রাখে। মা, লাবণ্য দেখ, আজ তোর জন্য পায়েস রান্না করেছি। তোর মনে আছে ছোটবেলায় তুই পায়েস খাওয়ার জন্য কি বায়না করতি? আয় মা, খেয়ে নে। কিছুক্ষণ পর সে ছায়ামূর্তিটা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। তুই কি এখনো রাগ করে আছিস? দেখ, তোর ভাইটা কেমন বিছানায় পড়ে আছে, কথাও বলে না, কিছু মুখে তুলছে না। তুই কি চাস ও তোর মতো আমাদের ছেড়ে চলে যাক? তুই আমাদের ভালো মেয়ে ছিলি, সবসময় তোর ভাইয়ের খেয়াল রাখতি। ওকে বাঁচতে সাহায্য কর মা, আমরা তোর জন্য সবসময় দোয়া করব। রাহেলা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা দেয়। ঠিক সেই মুহূর্তে শাকচুনিটার চোখ থেকে পানির বদলে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। ভাই, ভাই ওঠ। আপু, তুমি তুমি এখানে কিভাবে এলে? তোর সাথে শেষ দেখা করতে এসেছি। মা বাবার কান্না আমি আর সহ্য করতে পারছি না, তোর কষ্টও দেখতে পারছি না। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? যেতে তো হবেই, এটা তো আমার জায়গা নয়। আমি লোভে পড়ে আটকেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার এই ভালোবাসা তোর জীবনটা নষ্ট করে দিচ্ছে। না আপু, তুমি যেও না। আমাকে যেতেই হবে। তুই ভালো করে পড়াশোনা করবি, বড় হবি, বাবার খেয়াল রাখবি, মায়ের খেয়াল রাখবি। আমার ভাগের জীবনটাও তুই বাঁচবি, পারবি না? পারবো আপু। আর শোন, ওই কদম গাছটাকে ভয় পাবি না, ওটা আমাদের বন্ধু। আমি যখন থাকবো না তখন ওই গাছটাই আমার হয়ে তোকে ছায়া দিবে। তবে কদম ফুল ছিঁড়তে গিয়ে বিপদ করিস না, ফুল মাটিতে জড়ে পড়লে কুড়িয়ে নিস। আচ্ছা আপু। আসি ভাই, ভালো থাকিস। মা, বাবা, তুই উঠেছিস? কেমন লাগছে তোর? আমার খুব খেতে পেয়েছে মা, কিছু খেতে দেবে? তুই খেতে চাইছিস? হ্যাঁ বাবা। আর আপু, আপু চলে গেছে। কোথায় গেছে? ও ওর জায়গায় চলে গেছে, বলে গেছে ও শান্তিতে আছে, আর আমাকে তোমাদের খেয়াল রাখতে বলেছে। আয় বাবা, আমি এক্ষুনি তোর জন্য নাস্তা বানাচ্ছি।